এখানে আসার পথে কাউকে দেখলে? কই না তো। তাহলে হয়তো সে চলে গেছে। কে? নকার। গত 2 দিন সে আশেপাশের এলাকা চষে ফেলেছে। দূর থেকে নদী ওকে কয়েকবার দেখেছে, কিন্তু কাছে ভেড়েনি। কয়েক মিনিট পরেই নদী ফিরে এলো। কি আবার কাজে লাগার জন্য তৈরি তো? না, আরও কয়েকটা দিন যাক, জবাব দিল জুলিয়াস। আমি জানতাম তুমি ওই কথাই বলবে। রাতের খাবার তৈরি হতে আরও আধ ঘন্টা দেরি আছে জেনে নদী আর জুলিয়াস ঘোড়া দেখাশোনার কাজ সারতে আস্তাবলে ঢুকল। কাল সকালে আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে, বলল জুলিয়াস। লোলার ঘোড়ায় চড়ে আমার শহরে যাওয়াটা ঠিক হবে না। তোমার যেটা পছন্দ বেছে নিও, কিন্তু আমার মতে তোমার আদেও শহরে যাওয়া ঠিক হবে না। কেন? শুনলাম নকারকে রকিং এইজ থেকে বের করে দিয়েছে মেডক। এখানেও তোমাকে খুঁজতে এসেছিল সে। এখনও শহরেই আছে লোকটা। চিন্তিতভাবে মাথা নাড়ল জুলিয়াস। বলল, নদী, ওর সাথে মোকাবেলা করার কোনো ইচ্ছা নেই আমার, কিন্তু তাই বলে সারা জীবন ওর ভয়ে আমাকে লুকিয়ে চুরিয়ে চলতে হবে এরও কোনো মানে হয় না। আমার মতো আমি চলব, যদি ওর সাথে দেখা হয়ে যায় হবে। শুনেছি লোকটা খুব ক্ষিপ্ত, সব বন্দুকবাজি নিজেকে সেরা ওস্তাদ বলে মনে করে। সে যাক, লোলার সাথে দেখা হয়েছে তোমার? হয়েছে, ভালোই আছে সে। রকিং এইসের খবর কি? সবাইকে অবাক করে দিয়ে সেবাস্টিয়ান দত্ত এখনও সেফ মনের জোরেই টিকে আছেন। পেপি আর এডের বিয়ের একটা খবর শোনা যাচ্ছে। কেউই ব্যাপারটা পছন্দ করছে না। জারভিসের কি সমাচার? আগের মতোই। চমকে দেওয়ার মতো নতুন কিছুই ঘটেনি। বাড়ির ভিতরে যেতে যেতে জুলিয়াস বলল, আগামীকাল খুব ভোরে রওনা হব আমি। সকালে ঝামেলার সম্ভাবনা কম থাকবে। আগামীকাল আমারও শহরে যাওয়া দরকার, বলল নদী। হেসে মাথা নেড়ে জুলিয়াস জবাব দিল, না, তোমার কালকে শহরে যাবার কোনো দরকার নেই। মারিয়াকেও আমি তাই জানাবো। গতবার আমার জন্যে ফাঁদ পাতা হয়েছিল। কালকে আমি শহরে যাব কথা কেউ জানে না। সত্যিই যদি আমার সাহায্যের দরকার হয় তাহলে আমি নিজেই বলবো। পরদিন ভোর না হতেই রওনা হয়ে সকাল 9টায় জুলিয়াস পৌঁছে গেল ক্রেস্ট লাইনে। সোজা রেস্টুরেন্টের সামনে ঘোড়া বেঁধে রেখে ভিতরে ঢুকল সে। দরজার সাথে লাগানো ছোট্ট ঘণ্টিটা টিং করে বেজে উঠল। সকালের নাস্তা এর মধ্যেই সবাই সেরে নিয়েছে, কোনো লোক নেই রেস্টুরেন্টে। ঘণ্টির শব্দে রান্নাঘর থেকে বেরিয়ে এলো লোলা। জুলিয়াসকে দেখেই থমকে দাঁড়ালো সে। গাল দুটো সামান্য আরক্ত হলো তার। সুপ্রভাত লোলা, হাসি মুখে বলল জুলিয়াস। মুহূর্তে নিজেকে সামলে নিল লোলা। ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল, সুপ্রভাত জুলিয়াস। কফি না নাস্তা? ব্যাস, বলার আর কিছু খুঁজে পেলে না? কৃত্রিম আহত সুরে বলে উঠল জুলিয়াস। তোমাকে এখন জড়িয়ে ধরে চুমো খেলে কি করবে? প্রতিবাদ স্পষ্ট হয়ে উঠল লোলার চোখে, কিন্তু হাসতে হাসতেই বলল, ভালো হবে না বলছি। আমি চিৎকার করলে ফুটন্ত পানির প্যান হাতে মা বেরিয়ে আসবে রান্নাঘর থেকে। একবার ঘটেও ছিল তাই। যাক, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? পেপি তোমাকে দেখা করতে বলেছে। অ্যাডালামের গুহা চেনো? গুহাটা রকিং এইসের উত্তর পশ্চিমে জঙ্গলের ভিতরে লুকানো একটা জায়গা। ছেলেবেলায় ওখানে অনেক খেলেছে ওরা। গা ঢাকা দিয়ে ওখানে পৌঁছতে কোনো অসুবিধা হবে না তার। লোলার দিকে চেয়েই সম্মতি জানালো সে। আজ থেকে শুরু করে তোমার সাথে দেখা করার জন্যে ওখানে প্রত্যেক দিন একবার করে যাবে পেপি। আমি বলেছিলাম 2-1 দিনের মধ্যেই তোমার সাথে আমার দেখা হবে।
ধন্যবাদ লোলা। এডের সম্পর্কে ওকে জিজ্ঞেস করেছিলাম। ওকে ভালোবাসে পেপি। মুখ বিকৃত করলেও জুলিয়াস জানে লোলার কথাই ঠিক, কিন্তু এতে ওর করার কিছুই নেই। আরও একটা খবর আছে তোমার। খবরটা তোমাকে দিতে মন না চাইলেও দিচ্ছি। জিনা তোমাকে দেখা করতে বলেছে। জুলিয়াসের বুকের ভিতরটা লাফিয়ে উঠল। জিনা কি জন্যে দেখা করতে বলেছে? গতবার যা কথা হয়েছে তাতে তো সব শেষ হয়ে যাবার কথা। নাকি মেয়েটা নতুন করে কিছু ভেবেছে? কফি না নাস্তা? সাদা মাঠা গলায় জিজ্ঞেস করলো লোলা। লোলার দিকে মুখ তুলে চাইল জুলিয়াস। আগের সেই অন্তরঙ্গ ভাবটা আর নেই ওর মুখে। এর কারণটাও জুলিয়াসের অজানা নয়। জিনার পাঠানো খবরে ওর বিচলিত হয়ে ওঠা লক্ষ্য করেছে লোলা। নিজের অনুভূতি গোপন রাখতে পারেনি জুলিয়াস। হঠাৎ নিজের উপরই রাগ হলো তার। বলল, লোলা, তুমি? কফি দেব না নাস্তা? বাধা দিয়ে উঠল লোলা। নাস্তা আর শোনো। কিন্তু বলার মতো আর কিছুই খুঁজে পেল না জুলিয়াস। লোলাদের পাহাড় ঘেরা রাঞ্চে একা একা সে কেবল লোলার কথাই ভেবেছে। আবার ওকে দেখার জন্যে তার মনটা উদ্গ্রীব হয়েছিল। ভেবেছিল জিনাকে মন থেকে পুরোপুরি মুছে ফেলেছে। কিন্তু তবে এই দোটানা কেন? মন স্বীকার করতে না চাইলেও সে বুঝতে পারছে এখনও তার বুক জুড়ে বসে আছে জিনা। তোমার নাস্তা নিয়ে আসি। ত্রস্ত পায়ে রান্নাঘরের দিকে চলে গেল লোলা। অস্বস্তি ভরে একটু নড়ে চড়ে বসল জুলিয়াস। কেউ একজন ভিতরে ঢুকল। ঘণ্টির শব্দে মুখ তুলে ডিগবিকে দেখে মুখ বাঁকালো জুলিয়াস। মেজাজটাই খারাপ হয়ে গেছে তার। শেরিফের এই অসময়ে আসার কি দরকার ছিল? অনেক কথাই লোলাকে বলার ছিল, কিন্তু এখন আর কিছুই বলা যাবে না। জুলিয়াসের টেবিলে এসে চেয়ার টেনে বসতে বসতে সে বলল, সুপ্রভাত জুলিয়াস। কোথায় ছিলে তুমি? সুপ্রভাত শেরিফ, বিরক্ত সুরে জবাব দিল জুলিয়াস। বিশ্রাম করছিলাম। আমার প্রশ্নের জবাব হলো না ওটা। সে যাক, রকিংয়ে এসে চড়াও হয়ে হাঙ্গামা বাঁধিয়েছিলে কেন? তোমার বাবা যে খুব অসুস্থ, এতটুকু বোধও কি তোমার নেই? শেরিফের সাথে তর্ক করার ইচ্ছা জুলিয়াসের নেই। তাছাড়া ডিগবি ওকে দেখতে পারে না। জুলিয়াস যাই বলুক বিশ্বাস করবে না সে। এড়িয়ে যাবার জন্যে সে বলল, যা ঘটে গেছে সেজন্য আমি খুব দুঃখিত। এখন ওসব কথা তুলে আর কি লাভ? তা ঠিক। আমি তো সব শুনে তোমাকে জেলেই ভরব ঠিক করেছিলাম, কিন্তু মেডকের মন নরম, সেই বাধা দিল। মেডকের মন নরম ভাবতেই হাসি পাচ্ছে, তবু কোনো মন্তব্য করল না জুলিয়াস। লোলা জুলিয়াসের নাস্তা দিয়ে গেল। শোনো জুলিয়াস, তোমার রকিংয়ে এসে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করছি আমি। ওখানে গিয়ে আর গোলমাল পাকিও না, বুঝেছ? নিশ্চয়, সন্দেহ সহজভাবেই জবাব দিল জুলিয়াস। আর একটা কথা, পার্কে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এজন্যে মেডক খুব সহযোগিতা করছে। নকার আর তোমার ঝগড়ার পরিণাম খারাপ দাঁড়াতে পারে ভেবে নকারকে বরখাস্ত করেছে। পার্ক থেকেই চলে যাবার নির্দেশ দিয়েছে ওকে। আশা করছি 2-1 দিনের মধ্যে চলে যাবে লোকটা। তবে এখনও শহরেই আছে সে। নকারের সাথে আমার কোনো বিরোধ নেই। সাবধান করে দিয়েছি যে পার্কে কোনো বন্দুকবাজি আমি সহ্য করব না। এরপরেও যদি তোমরা গোলাগুলি করো, তবে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে তাকেই জেলে পুরব আমি। আমার তরফ থেকে ঝামেলা হবে না, জবাব দিল জুলিয়াস। নকার তাহলে শহরেই আছে। সাবধান থাকতে হবে ওকে। শহরে যতক্ষণ থাকবে বিপদের সম্ভাবনাও ততই বাড়বে। আর একটা ব্যাপার সেই সাথে টের পেল জুলিয়াস। যতটা মনে করেছিল তার চেয়েও অনেক বেশি ধূর্ত মেডক। নকারকে বরখাস্ত করায় এখন যাই ঘটুক ওর আর কোনো দায়িত্ব থাকছে না। সবাই ওকে সম্পূর্ণ নির্দোষ ভাববে।
উঠে দাঁড়িয়ে ভারী গলায় ডিগবি বলল, তোমার উপর নজর রাখবো আমি, জুলিয়াস। সুতরাং সাবধান। আমাকে সাবধান করতে হবে না, নকারের উপর নজর রেখো, হেসে জবাব দিল জুলিয়াস। কফি নিয়ে এলো লোলা। টেবিলের উপর জুলিয়াসের কফি নামিয়ে রেখে সে বলল, দেখি তোমার হাত। হাত দুটো লোলার সামনে তুলে ধরে জুলিয়াস বলল, তুমি ও নিয়ে দুশ্চিন্তা করো না, আমার হাত প্রায় ভালো হয়ে গেছে। নকারের সাথে যদি কোনো চিন্তা করো না তুমি। হঠাৎ উল্টো দিকের আসনে বসে পড়ল লোলা। কিন্তু আমার দুশ্চিন্তা যাচ্ছে কই? এখনই তুমি বাইরে রাস্তায় পা দেবে, কি ঘটবে কিছু ঠিক আছে? তোমাকে এভাবে বিপদের মধ্যে যেতে দিতে মন সরছে না। আমি তো ভেবেছিলাম তুমি আমার উপর রাগই করেছ। মাথা নাড়ল লোলা। রাগ করিনি, একটু দুঃখ পেয়েছিলাম। হয়তো আমি বেশি আশা করেছি, কিন্তু এখন সে প্রসঙ্গ থাক। সন্তুষ্ট দেখাচ্ছে ওকে। বারবার কেবল দরজার দিকে চাইছে লোলা। টেবিলের উপর রাখা ওর ছোট ছোট হাত দুটোর উপর নিজের হাত রেখে আদর করে মৃদু চাপ দিল জুলিয়াস। সুস্থির হও লোলা, মানুষকে ঝুঁকি নিতেই হয়। গুহায় আমাদের পূর্বপুরুষ যারা বাস করত, তারা ঝুঁকি নিয়ে বাইরে না বেরোলে এখনও আমাদের আগের মতোই বর্বরই থাকতে হতো। হাসতে চেষ্টা করল লোলা। আমাদের ওই রকম একটা গুহা থাকলেই ভালো হতো। আগে ভাবতাম আমার অনেক সাহস, কিন্তু এখন বুঝতে পারছি আসলে আমি একটা ভিতুর ডিম। তুমি কোনো চিন্তা করো না, সান্ত্বনা দিল জুলিয়াস। সামনেই আমার ঘোড়া বাঁধা রয়েছে। ঘোড়ায় চেপে 1 মিনিটের মধ্যেই শহর ছেড়ে চলে যাব, তবে আবারও ফিরবো আমি। তুমি ফিরে আসো, এটাই চাই। লোলার হাতে মৃদু চাপ্পড় দিয়ে উঠে দাঁড়ালো জুলিয়াস। দরজার সামনে গিয়ে একটু থেমে খাপে ভরা পিস্তলটা পরীক্ষা করে দেখল ওটা ঠিকমতো সহজে বেরোয় কিনা। জুলিয়াস জানে লোলা লক্ষ্য করছে তাকে, কিন্তু উপায় নেই। যদিও শহর ছেড়ে যাবার আগে নকারের সাথে দেখা হবার সম্ভাবনা নেই, তবু সাবধান থাকা ভালো। লোলাকে হাত নেড়ে বিদায় জানিয়ে বেরিয়ে এলো জুলিয়াস। রাস্তার অন্য মাথায় তার অফিসের সামনেই দাঁড়িয়ে আছে ডিগবি নোবল। অ্যালেন কারভার বারের বারান্দা পরিষ্কার করছে। ব্যাংকের সামনে দাঁড়িয়ে 3 জন লোক কথা বলছে। ঘোড়ার রাশটা খুলে লাগাম ঢিলে করতে করতেই পিছন থেকে নকারের চড়া কর্কশ স্বর শুনতে পেল জুলিয়াস। রেস্টুরেন্টের কোনায় দাঁড়িয়ে আছে নকার। ঘুরে দাঁড়াও জুলিয়াস দত্ত। ধীর গতিতে ঘুরে দাঁড়ালো জুলিয়াস। ওর হাতটা কোমরে বাঁধা পিস্তলের বাটের কাছে নেমে এসেছে। মনে মনে তৈরি থাকলেও এটা ঠিক আশা করেনি ও। তীক্ষ্ণ দৃষ্টিতে নকারের দিকে চেয়ে আছে জুলিয়াস। একটু ঝুঁকে মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে নকার। ওর ডান হাতটা পিস্তলের বাটের কাছাকাছি ঘুরছে। এবার আর এড়িয়ে যাবার উপায় নেই তোমার, বলল নকার। তৈরি হও। কেন? শান্ত গলায় প্রশ্ন করল জুলিয়াস। কেন তা তুমি ভালো করেই জানো। মরার জন্য তৈরি হও। এমন কঠিন অবস্থায় মানুষের হাসি বেরোবার কথা নয়, তবু চেষ্টা করে একটু হাসল জুলিয়াস। অপেক্ষা করছে সে। নকারের চাউর জোর পরীক্ষা করার জন্যে ওকেই প্রথম পিস্তল বের করার সুযোগ দিতে চায় জুলিয়াস। গান ফাইটে শক্ত নার্ভের দরকার। জুলিয়াস আশা করছে মনের জোর কম থাকলে হয়তো পিছিয়ে যাবে নকার। অহেতুক পিস্তল ব্যবহার করতে চায় না ও। সতর্ক দৃষ্টিতে নকারকে লক্ষ্য করছে জুলিয়াস। একটু আগেও নকারের কপালটা শুকনো ছিল, এখন বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে ও সেখানে। ওর চোখের ভাব পাল্টে গেছে। আগের আত্মবিশ্বাসের ছাপ আর সেখানে নেই। জুলিয়াসের গলা দিয়ে একটা শব্দ বেরোলো। নকারের কাছে ব্যঙ্গাত্মক হাসির মতোই শোনালো শব্দটা। আর সহ্য করতে পারল না সে। বেসুরো গলায় চিৎকার করে বলল, এইবার জুলিয়াস, গুলি করো।
এক ঝটকায় পিস্তল বের করে আনলো নকার। জুলিয়াসের হাতেও বিদ্যুৎ খেলে গেল। নিজের গুলির শব্দের প্রায় সাথে সাথেই প্রতিধ্বনির মতো নকারের গুলির আওয়াজ শুনতে পেল জুলিয়াস। উরুর উপরটা হঠাৎ চাবুকের আঘাতে যেন জ্বলে উঠল। আবার গুলি করল জুলিয়াস, কিন্তু তার দরকার ছিল না। নকার ততক্ষণে পিছন দিকে উল্টে পড়তে শুরু করেছে। হাত থেকে পিস্তল খসে পড়ল। ওর অসার দেহটা মাটিতে পড়ার আগে মাথাটা দালানের কোণায় ঠুকে গেল। কাত হয়ে মাটিতে পড়ে গেল সে। এক মুহূর্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকে পিস্তল খাপে বলল জুলিয়াস। অন্য হাতে মুখটা মুছল। ঘামে ভিজে গেল তালু। ওর হাত পা দুটো কেমন যেন দুর্বল ঠেকছে। রেস্টুরেন্টের দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো লোলা। মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো বিস্ফারিত। উৎকণ্ঠায় তার হাত দুটো বুকের কাছে ভাঁজ করা। উপায় ছিল না লোলা, ভারী গলায় বলে উঠল জুলিয়াস। চেষ্টা করেও কথাটা শেষ হলো না। আর চোখে দূরে ডিগবি নবেলকে ওর দিকে ছুটে আসতে দেখল জুলিয়াস। শেরিফের হুমকির কথা ভোলেনি সে। যা ঘটেছে তাতে দেশের কোনো আইনেই জুলিয়াসকে আটকানো অসম্ভব। কোনো সন্দেহ নেই আত্মরক্ষার জন্যেই গুলি চালাতে বাধ্য হয়েছে সে। কিন্তু শেরিফ ইচ্ছা করলে অন্তত কিছুক্ষণের জন্যে হলেও তাকে আটকে রাখতে পারে। হাজতে আটকে থাকার কোনো ইচ্ছে নেই ওর। ঘোড়াটা ছাড়া পেয়ে লাগাম মাটিতে লুটিয়ে রাস্তার উপর হাঁটছে। একটু এগিয়ে ঘোড়াটাকে ধরেই লাফিয়ে ওর পিঠে উঠে বসল জুলিয়াস। চিৎকার করতে করতে শেরিফ ছুটে এলো। এখন সময় নেই। ঘোড়া ছুটিয়ে দূরে সরে যেতে যেতে চিৎকার করে জানালো জুলিয়াস, পরে দেখা হবে। দ্রুত বেরিয়ে গেল সে। কিছু দূর গিয়ে পিছন ফিরে দেখল এর মধ্যেই লোকজন জড়ো হতে আরম্ভ করেছে। লোলা হাত নেড়ে বিদায় জানালো ওকে। শেরিফও ওর দিকে চেয়ে হাত নাড়ছে, তবে তার হাত মুষ্টিবদ্ধ। 13 ক্রেসলাইন থেকে 6-7 মাইল এসে পশ্চিমে মন নিল জুলিয়াস। বিকেলের দিকে কলিন গেইলের বাড়ির উত্তরে পৌঁছল সে। ইচ্ছা করলেই ওখানে গিয়ে রাতের খাওয়াটা সেরে নেওয়া যায়। তাছাড়া জিনা নিজেই দেখা করতে বলেছে, সুতরাং তার যাওয়াটা একেবারে অকারণে হবে না। ভাবতে ভাবতেই একটা সিগারেট ধরালো জুলিয়াস। কি চায় জিনা? কেন সে আবার দেখা করতে বলেছে? যেতে গিয়েও ভিতর থেকে কেমন যেন একটা বাধা অনুভব করছে। বুঝতে পারছে ভিতরে ভিতরে জিনা কি বলবে, এই ভয়টাই বাধা দিচ্ছে ওকে। কিন্তু ভয় পাওয়ারই বা কী আছে? আঙুলে টিপে সিগারেট নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল সে। কলিনের বাড়ির দিকে একবার মুখ তুলে চেয়ে হঠাৎ সোজা পশ্চিম দিকেই আবার ঘোড়া ছুটালো জুলিয়াস। জিনার সাথে পরে দেখা করলেও চলবে, পেপির সাথে দেখা করাই এখন তার প্রথম কাজ। রাত 12টার দিকে গুহায় পৌঁছলো সে। পেপি নেই ওখানে। অবশ্য এই অসময়ে পেপিকে এখানে আশাও করেনি ও। বিশ্রাম নেয়ার একটা জায়গা খুঁজে নিয়ে ঘুমিয়ে পড়ল জুলিয়াস। পরদিন সকাল 10টায় পেপিকে দেখা গেল। ঝর্নার পাশ দিয়ে ঘোড়ায় চড়ে এগিয়ে আসছে সে। আরও কিছুক্ষণ অপেক্ষা করে পেপিকে কেউ অনুসরণ করেনি দেখে সামনে বেরিয়ে এসে বলল, সুপ্রভাত পেপি। ক্লান্ত আর শুকনো দেখাচ্ছে ওকে। তাড়াতাড়ি জুলিয়াসের দিকে ফিরে সে বলল, আমি ভাবিনি যে গুহাটার কথা মনে থাকবে আমার। কথার মাঝেই বলে উঠল সে, ছেলেবেলায় পেপি এই গুহার নামকরণ করেছিল। না, তুমি খবরটা পাবে কিনা আর পেলেও আসবে কিনা বুঝতে পারছিলাম না। কেন? গতবার আমার সাথে দেখা করতে এসে অনেক ভোগান্তি হয়েছে তোমার। সেটা তো আর তোমার দোষ নয়। ঘোড়া থেকে নামলো পেপি। মাডি লোকটা আস্ত একটা জানোয়ার। শুনেছি সে নাকি খালি হাতেই একবার একজন লোককে মেরে ফেলেছিল। ঘোড়াটা গাছের সাথে বেঁধে রেখে ঝর্নার ধারে গিয়ে বসলো ওরা। তোমাকে কেউ অনুসরণ করেনি তো?
জিজ্ঞেস করলো জুলিয়াস। সুন্দর করে হেসে মাথা নাড়ল পেপি। না, আমার পিছন পিছন কেউ আসবে না। লোকজন বেশিরভাগই বাইরে গেছে। তাছাড়া কেউ আমার পিছু নিলে এদের কাছে তাকে জবাবদিহি করতে হবে। নিজস্ব একজন পুরুষ থাকার এটাই সুবিধা। এখন কোথায় সে? বাসায়। আমি কোথায় আর কী জন্যে এসেছি সব জানে ও। তুমি রাজি থাকলে আজ বিকেলে ওকে নিয়ে আসতে পারি। সেটা দেখা যাবে, হ্যাঁ বা না। কিছুই বলল না জুলিয়াস। আমার যা বক্তব্য সেটা ঠিক পছন্দ হবে না তোমার, বলেই দেখো না। আমি কি চাই তা আমি জানি। এডকে আমার চাই, তোমাকে আর জার্ভিসকে আমি আবার আগের মতো বাড়িতে দেখতে চাই। চাই মেডোকার তার ভাড়া করা লোকজনকে রকিং এইজ থেকে তাড়িয়ে দেয়া হোক। হাসল জুলিয়াস। পেপির কথায় অবাক হয়নি সে। বলল, লম্বা অর্ডার, কিন্তু তাই চাই আমি। এদের কি মত? ও বলে চেষ্টা করা যায়, তবে ফল কী হবে বলা যায় না। তুমি কি সত্যিই ওকে ভালোবাসো? হ্যাঁ। আর সে? মুখ তুলে জুলিয়াসের দিকে তাকালো পেপি। আমার মনে হয় সেও আমাকে ভালোবাসে। অন্তত এমন করে আগে আর কেউ আমাকে চায়নি। তাহলে এখন কি হবে? জানি না জুলিয়াস, তবে ওকে বিয়ে করব আমি। বাবার মৃত্যুর পরে খামারের একটা অংশ ভাগে পাবো আমি। মেডকের ধারণা এডের মাধ্যমে সেটা হাত করবে সে। তবে এড এত সহজে ছেড়ে দেবে না। ওদের মধ্যে ঠোকাঠুকি লাগতে বাধ্য। অর্থাৎ তুমি জানতে চাও দরকার পড়লে এডকে আমি সাহায্য করব কি না? কেন করবে না? সম্পত্তিতে তোমারও ভাগ আছে। বাবা তো আমাকে ত্যায্যপুত্র করেছেন। বাবা অসুস্থ অবস্থায় রাগের মাথায় কি না কি বলেছেন ওটা তার মনের কথা নয়। কনুইয়ে ভর দিয়ে গা এগিয়ে বসল জুলিয়াস। বাবার শরীর কেমন পেপি? দুর্বল। গতরাতে তার ঘরে গেছিলাম, সব কথাই খুলে বললাম বাবাকে। কিছুই বাদ দিইনি। এডার আমার কথা থেকে শুরু করে তোমার, জার্ভিসের, মেডকের সবার কথাই বললাম। মিথ্যে কথাও একটা বললাম। বলেছি নিজেরা আলাপ করে আমরা একটা পন্থা ঠিক করেছি। চিন্তার কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। বাবা যে কতটুকু শুনেছেন ঠিক বুঝলাম না। অর্ধেক শোনার পর মনে হলো যেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন। তবে তো বোঝা যাচ্ছে উনি সত্যিই অসুস্থ। তোমার এভাবে সব কথা বলে তাকে বিব্রত করা ঠিক হয়নি। হ্যাঁ, জার্ভিসের কি খবর? খুব খারাপ। দিন দিন আরও খারাপের দিকেই যাচ্ছে। সেদিন মেডকের সাথে ঝগড়া করেছে ও। নিজেকে বড় কেউ ভাবতে আরম্ভ করেছে সে। এড বলেছিল ও যদি হিউ হারপারের সাথে মাতব্বরি ফলাতে যায় তবে ওকে খুনি করে ফেলবে হিউ। ওকে বাঁচানো হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না, মন্তব্য করল জুলিয়াস। কিন্তু ও যে আমাদেরই ভাই, ওকে বাঁচাতেই হবে। মাথা নেড়ে আবার উঠে বসে জুলিয়াস বলল, সত্যি কথাটা আমাদের স্বীকার করতেই হবে। জীবনটা ছেলেখেলা নয়। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে মেডকের সাথে সংঘর্ষ বাঁধলে বলা যায় না এডও মারা যেতে পারে। আমি এর সাথে জড়ালে আমারও মৃত্যু ঘটতে পারে। তুমি নিজেও নিরাপদ নও। এডার আমি যদি পার্ক ছেড়ে দূরে কোথাও চলে যাই তাহলে কেমন কেমন হয়? এডমন্ড পালাবার লোক নয়, আর তাতেও জার্ভিসের কোনো সুরাহা হচ্ছে না। সে তো বোকার মতো মাতব্বর সেজে মহা আনন্দেই আছে। তবে কি এই বিয়েতে আমার রাজি না হওয়াই উচিত? জানি না, তুমি রাজি না হলে ওরা কোন পথ ধরবে, তবে কিছু একটা করবেই। সব চাবিকাঠি এখন ওদের হাতে। লম্বা করে একটা শ্বাস নিল পেপি। তাহলে বলতে চাও এর থেকে মুক্তি পাওয়ার সহজ কোনো রাস্তা নেই? ঠিকই ধরেছ। তোমার সাথে দেখা করার জন্যে এডকে নিয়ে আসব? নিরুৎসাহিতভাবে ধীরে 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 মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো জুলিয়াস। ক্ষতি কি? ওকে ভালো করে জানার কৌতূহল হচ্ছে আমার। জানি না, হয়তো সে মেডকের চেয়েও খারাপ। কেন যেন ওর কথায় রাগল না পেপি। উল্টো হেসে মাথা নেড়ে বলল, তুমি চেনো না ওকে জুলিয়াস।
জানি ওর সম্পর্কে অনেক কথাই তুমি বলতে পারো, কিন্তু ওর সাথে ঘনিষ্ঠভাবে মিশে প্রচুর সময় একসাথে কাটিয়ে ওর বাইরের শক্ত খোলসটার ভিতরে একটা সুন্দর রুচিশীল মানুষ খুঁজে পেয়েছি আমি। ভালো মতোই মজেছ দেখছি, দুষ্টুমি ভরা মুখে বলল জুলিয়াস। হ্যাঁ, পুরোই ডুবেছি। বিয়ে কবে করছো? সামনের রোববার, অর্থাৎ আর 4 দিন। মুখ সামান্য তুলে আকাশের দিকে চেয়ে আছে পেপি, গালে গোলাপি আভা। স্বপ্নালু চোখে সুখের স্বপ্ন দেখছে সে। ওর কোমল প্রশান্ত মুখ থেকে দুশ্চিন্তার ছায়া মিলিয়ে গেছে। কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়া কোণের মতোই দেখাচ্ছে ওকে। চট করে ওর হাতের উপর হাত রেখে সচেনেহে মৃদু চাপ দিল জুলিয়াস। পেপি, তুমি সুখী হও, এই আমি চাই। যাও, ওকে নিয়ে এসো। হাসতে হাসতেই বিদায় নিয়ে রওনা হয়ে গেল পেপি। এতদিন পরে ওকে আবার এমন সুন্দর প্রাণখোলা হাসি হাসতে দেখে জুলিয়াসের মনটা খুশিতে ভরে উঠল। কিন্তু ওর এই হাসি কতদিন থাকবে? এদের সম্পর্কে প্রায় কিছুই জানে না সে। পেপি কি ওকে বিয়ে করে সুখী হবে? বিয়ের পরে গতানুগতিক একঘেয়ে রুটিনে কি নিজেকে মানিয়ে নিতে পারবে? এর সাথে করে আনা খাবার খেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করছে জুলিয়াস। বিকেলের শেষ ভাগে ওদের দূর থেকে আসতে দেখল সে। ঘোড়ার পিঠে পেপি এডকে পথ দেখিয়ে নিয়ে আসছে। খোলা জায়গাটায় পৌঁছে পিছন ফিরে হাসতে হাসতে এডকে কি যেন বলল পেপি। হাসি মুখেই জবাব দিয়ে ঘোড়া থেকে নেমে পেপিকে দুহাতে শূন্যে তুলে মাটিতে নামিয়ে দিল সে। নিশ্চিন্ত আত্মহারা এডের চেহারা, কোনো রকম দুশ্চিন্তার ছায়া নেই ওর মুখে। পেপি প্রথম জুলিয়াসকে দেখতে পেয়ে বলে উঠল, এই যে জুলিয়াস, ওকে নিয়ে এসেছি। জুলিয়াস ওদের দিকে কিছুটা এগিয়ে গেল। এসো পেপি, কি খবর এড? এই তো, হাতটা একটু তুলে জবাব দিল এড। তোমার কেমন চলছে? দুজনেই দুজনের দিকে একদৃষ্টে চেয়ে দাঁড়িয়ে আছে, একে অন্যকে মেপে দেখছে। ভিতরে ভিতরে কেমন একটা বিরূপ ভাব কাজ করছে জুলিয়াসের মনে। সে বুঝতে পারছে এদেরও একই অনুভূতি হচ্ছে। মাটিতে পা ঠুকে প্রতিবাদ করল পেপি। খুব হয়েছে, মনে হচ্ছে তোমরা কঠিন দৃষ্টিতে চেয়েই পরস্পরকে ভস্ম করে ফেলবে। কই, আমি কঠিন চোখে চাইনি তো, আপত্তি জানালো জুলিয়াস। সাথে সাথে এডও বলে উঠল, আমিও না। এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল এড। আনন্দের সাথেই ওর হাতটাও গ্রহণ করলো জুলিয়াস। খুশি হলাম, এবার আলোচনা শুরু করা যায়, আশ্বস্ত হয়ে বলল পেপি। ঘোড়া দুটোকে নিয়ে গাছের সাথে বেঁধে রাখলো এড। তারপর ভালো একটা জায়গা বেছে নিয়ে তিনজনে বসলো। কোনো রকম ভনিতা না করে সরাসরি কাজের কথায় চলে এলো এড। জুলিয়াস, আমরা সামনের রোববারে বিয়ে করব বলে ঠিক করেছি। মাথা ঝাঁকালো জুলিয়াস। হ্যাঁ, শুনেছি, পেপি বলেছে আমাকে। তোমার কথায় মনে হয় খুশি হওনি তুমি? মুখ তুলে সোজাসুজি এডের দিকে চাইল জুলিয়াস। পেপি ভুল করছে কিনা সেটাই ভাবছি আমি। অস্বীকার করে লাভ নেই। পেপির আরও ভালো কোনো পাত্র হলেই যোগ্য জুরি হতো। মিথ্যা বলবো না। মেডকের প্ল্যান অনুযায়ী আমি পেপিকে বিয়ে করার উদ্দেশ্য নিয়েই এসেছিলাম। কথা ছিল আমি পেপিকে রাজি করাতে না পারলে ওরা অন্য পথ ধরবে। তবে তো তোমার গর্ব বোধ করাই উচিত। ফোরন কাটল জুলিয়াস। আমাকে খেপিও না, রাগের সাথে বলে উঠল এড। এইভাবেই প্ল্যান করা হয়েছিল। প্ল্যানটা আমার নয়, মেডকের। একঘেয়ে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। এই কাজটা আকর্ষণীয় মনে হওয়ায় এটা নিয়েছি। এতে আমার দোষটা হলো কোথায়? পেপিকে বিয়ে করতে যাচ্ছ তুমি, ওকে ভালোবেসে ফেলেছি আমি। হয়তো। এডের চোখ দুটো কঠিন হলো। তোমার ভালোর জন্যই বলছি, অমন কথা দ্বিতীয়বার আর উচ্চারণ করো না। গলার স্বরে জুলিয়াসের মনে হলো যথার্থই খেপেছে লোকটা। পেপির দিকে চাইল সে। এতক্ষণ একটা কথাও বলেনি মেয়েটা। ওর চুপ করে থাকতে যে কত কষ্ট হচ্ছে তা স্পষ্ট বুঝতে পারছে জুলিয়াস। হাত দুটো কোলের উপর মুঠো করে রাখা, মুখটা বেদনায় ক্লিষ্ট।
মেডকের প্ল্যানটাই তাহলে শোনা যাক, সংযত স্বরে বলল জুলিয়াস। তোমাদের বিয়ের পরে কি ঘটবে? মেডকই আগের মতো রান্স চালাবে। পেপি ওর জমি আমার নামে লিখে দেবে, সেটা আমাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নিয়ে আমার পাওনা মিটিয়ে দেবে মেডক। অর্থাৎ সব কিছুই শেষ পর্যন্ত মেডকের পেটে যাচ্ছে। সেই রকমই পরিকল্পনা জুলিয়াস। জার্ভিসের কি হবে? নিজের বোকামির জন্যে কোনো দুর্ঘটনায় মারা পড়বে সে। পেপি বলেছিল মেডকের সাথে তোমার বিরোধ বাঁধবে। মৃদু হাসল এড। অবশ্যই বাঁধবে, কারণ ওর প্ল্যান অনুযায়ী পেপিকে আমার নামে জমি লিখে দিতে বলবো না আমি। আমার মাধ্যমে মেডক কোনো দিনই পেপির সম্পত্তি পাবে না। তোমাকে মেরে ফেলবে ও। চেষ্টা সে অবশ্যই করবে। কিং অ্যালেনবির সাথে রেড রিভার এলাকায় দলগতভাবে কাজ করার সময়ে মেডকের সাথে আমার পরিচয়। লোকটা পিস্তলের জাদুকর। এছাড়া রয়েছে হিউ হারপার। 3 বার ওকে নিজের চোখে অ্যাকশনে দেখেছি। আজ পর্যন্ত ওর সাথে তুলনা করার মতো কাউকে দেখিনি। এই রকম আরও 3 জন উঁচু দরের বন্দুকবাজ রয়েছে ওদের সাথে, হোয়েল, কিড, হরেশ আর চাক। ওদের মধ্যে বিশেষ করে হোয়েল কিড খুব সাংঘাতিক লোক। আরও একজন ছিল নকার, কিন্তু তোমার দৌলতে ওর কথা আর ভাবতে হবে না আমাদের। এত সবের মোকাবেলা করার চেয়ে পালিয়ে যাওয়াই তো বুদ্ধিমানের কাজ, কি বলো? জানতে চাইল জুলিয়াস। আমি শুধু পেপির প্রেমেই পড়িনি জুলিয়াস, পার্ককেও ভালোবেসে ফেলেছি। এখানেই ঘর বেঁধে বসবাস করতে চাই আমি। এখানে এত দূরে হয়তো আমার অতীত আর আমাকে বিব্রত করবে না। নতুন করে জীবন আরম্ভ করতে পারবো। ছেলেবেলায় রাঞ্চেই বড় হয়েছি। রাঞ্চের সব কাজই জানা আছে আমার। অতীতে যা কিছু অন্যায় করেছি সব ভুলে নতুন করে বাঁচতে চাই আমি। এর জন্যে দরকার হলে রুখে দাঁড়াতেও আমি রাজি। এডের কথাগুলো সত্যি হলে পেপির জন্যে ভালোই হয়, কিন্তু জুলিয়াস আর ওর অতীত নিয়ে ঘাঁটতে চায় না। অন্য কথা পারল সে। জার্ভিসের কি হবে? প্রশ্ন করল জুলিয়াস। ওকে নিয়ে যে কি করা যায় তা নিজেও ভেবে পাই না আমি। নিজের মতামত প্রকাশ করল এড। তোমাদের ভাই হলেও একেবারেই ছেলে মানুষ আর বোকাও। সেবাস্টিন দত্ত জীবিত আছেন বলেই ওরা এখনও হত্যা করেনি ওকে। ওর মাধ্যমে মেডক এখনও বেশ সুন্দর সব কিছু নিয়ন্ত্রণ করছে। বাবা আর কতদিন বাঁচবেন কে বলতে পারে। মেডক তাকে যে কোনো সময়ে খতম করতে পারে, করছে না, কারণ পেপির সাথে আমার বিয়ে না হওয়া পর্যন্ত তাকে ওর বাঁচিয়ে রাখা প্রয়োজন। তবে একটা কথা না বলে পারছি না। সেদিন তার ঘরে গিয়ে দেখলাম উনি ঘুমাচ্ছেন। যে বইটা তিনি পড়ছিলেন সেটা মাটিতে পড়ে আছে। ওটা তুলে তাকের উপর রেখে দিয়ে ফিরে আসি আমি। পরে উনি ওটা চাইতে পারেন মনে করে ওটা তার হাতের কাছে এগিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ঘরে গিয়ে দেখি ওই বইটাই তিনি পড়ছেন। জিজ্ঞেস করে জানলাম ঘরে আর কেউ আসেনি। তাহলে বইটা কে এগিয়ে দিল তাকে? রুদ্ধশ্বাসে উঠে বসলো পেপি। এ কথা আমাকে আগে বলনি কেন তুমি? এখনও বলা হয়তো ঠিক হলো না। আমি তোমাদের আশা দিয়ে নিরাশ করতে চাই না, কিন্তু আমার ধারণা তাকে আমরা যতখানি দুর্বল আর অসুস্থ মনে করছি আসলে তিনি তা নন। কিন্তু আমাকেও তো এ ব্যাপারে কোনো কথা বাবা বলেননি। এই কেনর জবাব পেতে হলে তোমার বুঝতে হবে জুলিয়াসের সাথে তিনি কেন দুর্ব্যবহার করলেন। তার মানে? আবার হাসলো এড। পেপির দিক থেকে জুলিয়াসের দিকে চোখ ফিরালো সে। তুমিও বোঝনি? তোমার তো বোঝা উচিত ছিল। সেবাস্টিন দত্ত অসুস্থ, সন্দেহ নেই, কিন্তু দেহ অসুস্থ হলেও মাথায় তো আর কোনো দোষ হয়নি তার। তিনি জানেন মেডকই সব কিছু চালাচ্ছে। জার্ভিস বোকা আর পেপি অসহায়। তাই জুলিয়াস যখন ফিরে এলো তখন তাকে সাথে সাথেই অমন করে বের করে না দিলে আর একটা দিনও বাঁচার উপায় ছিল না ওর। জুলিয়াসও পেপির মতো সোজা হয়ে বসেছে এখন। ব্যাপারটাকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগে কখনো ভেবে দেখেনি সে। এডের ধারণা সত্যি হবার যথেষ্ট সম্ভাবনা আছে তা ভালো করেই বুঝতে পারছে ও।
তাকে বাঁচাবার জন্যে বাবা সবই করতে পারেন। আবেগে রুদ্ধ হয়ে এলো জুলিয়াসের গলা। দুর্বল আর অসুস্থ অবস্থায় নিজের বাড়িতে বন্দি থেকেও জুলিয়াসের জীবন বিপন্ন হবে ভেবেই কারো কাছে সাহায্য চাননি তিনি। সত্যি সেবাস্টিয়ান দত্ত একজন মানুষ বটে, বলে চলল এড। আমার বাবা ঠিক এমনই ছিলেন, কঠিন, জেদি আর সৎ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে মারা পড়েছিলেন তিনি। এক রাতে সারা দেহে অসংখ্য গুলির জখম নিয়ে বাড়ি ফিরলেন। অন্য যে কেউ হলে অনেক আগেই নির্ঘাত মারা যেত, কিন্তু আমাদের সাবধান করা আর সেই সাথে নিরাপদে পালিয়ে যাবার কথা বলার উদ্দেশ্যেই যেন জেদ করে বেঁচেছিলেন তিনি। সেই রাতেই মাকে নিয়ে অন্যখানে চলে যাই আমি। তবে পরে পিতৃহত্যার প্রতিশোধ আমি নিয়েছি। তারপর থেকেই আমি ফেরারি। নিজের জন্য একটা সিগারেট বানিয়ে নীরবে এডের দিকে তামাক আর কাগজ বাড়িয়ে দিল জুলিয়াস। রোববারে বিয়ে করে ফেলাটা হয়তো আমাদের ঠিক হচ্ছে না, বলে উঠল পেপি। সিগারেটের কাগজটা জিভের ডগা দিয়ে ভিজিয়ে মাথা নাড়ল এড। না পেপি, দেরি করার উপায় নেই আমাদের। হয় রুখে দাঁড়াতে হবে, নয়তো পালাতে হবে। বিয়ের পরে কি ঘটবে প্রশ্ন করল জুলিয়াস। সাথে সাথেই কিছু ঘটবে না হয়তো, কিন্তু বিয়ের পরে সেবাস্টিয়ান দত্ত আর জার্ভিস দুজনেই বিপদের মুখে পড়বে। এর প্রতিকার জানা আছে আমার, মন্তব্য করল জুলিয়াস। আমাদের সমস্যার স্থায়ী সমাধান এতে হবে না বটে, কিন্তু মেডোক আপাতত ঠান্ডা থাকবে। শুনি কি ফন্দি এঁটেছ? জার্ভিসকে ঘিরেই আমার প্ল্যান। ধরো রোববার তোমাদের বিয়ে হলো, তোমরা এক সপ্তাহের মধ্যে মধু চন্দ্রমা যাপন করতে কোথাও চলে গেলে। বিয়ের রাতে জার্ভিসও নিরুদ্দেশ হলো। কিন্তু জার্ভিস নিরুদ্দেশ হবে কেন? অবাক হয়ে প্রশ্ন করল পেপি। হাসল জুলিয়াস। ওকে রাজি করানোর ভার আমার। কিন্তু ভেবে দেখো, এমন হলে কিন্তু মেডোকের হাত থেকে নিরাপদ থাকছে জার্ভিস। ওকে হাতে না পেয়ে বাবার বিরুদ্ধেও কিছু করতে সাহস পাবে না মেডোক। আলাপ আলোচনা আরও কিছুক্ষণ চলল, কিন্তু নতুন কোনো প্ল্যান ওদের মাথায় এলো না। এড আপত্তি জানাচ্ছিল যে জুলিয়াসের কাঁধেই কাজের গুরুভার পড়ল, কিন্তু সে নিজেও কম ঝুঁকি নিচ্ছে না। তাকে সবসময়ই থাকতে হচ্ছে মেডোক আর তার লোকজনের মাঝে। জার্ভিসকে গায়েব করার সময় সাহায্য দরকার হবে না তোমার? প্রশ্ন করল এড। হ্যাঁ, তবে ভালো লোকের অভাব হবে না আমার। বিয়ের রাতেই কাজটা সারতে চাইছ? ওই সময়েই সুবিধা হবে। মনে রেখো, উৎসবের রাতে মদ সবাই বেশি খাবে। নকারের পক্ষ নিয়ে কেউ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা বিচিত্র নয়। মদের আসরে একটা ঝগড়া বাঁধিয়ে নেওয়া কঠিন হবে না। সতর্ক থাকবো আমি, শান্তভাবে জবাব দিল জুলিয়াস। বিয়ের আগে কোনো কারণে দরকার হলে কিভাবে যোগাযোগ করব? বিন্দুমাত্র না ভেবেই জুলিয়াস জবাব দিল। কোনো খবর থাকলে সেটা লোলার কানে পৌঁছলেই আমি জানতে পারবো। ওর উপর পুরো বিশ্বাস আছে আমার। কথা শেষ করে উঠল ওরা। জুলিয়াসও ওদের সাথে এলো। ঘোড়ায় চড়ার আগে এডের হাতে হালকাভাবে পেপির হাতের ছোঁয়া লাগলো। চট করে পেপির দিকে ফিরে চাইল এড। নীরবেই দৃষ্টি বিনিময় হলো ওদের। ওই দৃষ্টি দেখে জুলিয়াস মনে মনে বুঝে নিল ওদের ভালোবাসা কত গভীর। ওরা একে অন্যকে এমন আপন করে জেনেছে যে দৈহিক সংস্পর্শের দরকার পড়েনি ওদের। চোখের দৃষ্টি দিয়ে পরস্পরকে আলিঙ্গন করল ওরা। এগিয়ে এসে পেপির গালে চুমো খেলো জুলিয়াস। সুখী হও, তোমাদের দুজনেরই শুভকামনা করি। এদের সাথেও হাত মিলিয়ে ওদের বিদায় দিল জুলিয়াস। অদৃশ্য না হওয়া পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে চেয়ে রইল সে। কয়েক ঘন্টা আগেও জুলিয়াস বিশ্বাস করেনি পেপি আর এড বিয়ে করে সত্যিকারের সুখ খুঁজে পাবে, কিন্তু ভুল ভেঙেছে ওর। বুঝেছে সুখ এখন ওদের হাতের মুঠোয়, ওদের ভাগ্য প্রসন্ন। 14 শুক্রবারে জুলিয়াসের খোঁজে নদীর রাঞ্চে এসে হাজির হলো শেরিফ ডিগবি। একাই এসেছে সে। মারিয়াকে জিজ্ঞেস করে কোন এলাকায় ওরা কাজ করছে জেনে নিয়ে সেখানে হাজির হলো ডিগবি।
খড় কাটছে ওরা, দুজনেই পরিশ্রমে নেয়ে উঠেছে ঘামে। ভালো সময়ে এসেছো শেরিফ, একটা ফর্ক তুলে নিয়ে কাজে লেগে যাও, মুচকি হেসে বলে উঠল নদী। হাতে সময় নেই এখন, জবাব দিল ডিগবি। তারপর একটু ভেবে বলল, ভাগ্যিস সময় নেই। তোমাদের সাথে এই রোদে 1 ঘন্টা কাজ করতে হলে নির্ঘাত মারা পড়তাম। আমি এসেছি জুলিয়াসের সাথে কিছু আলাপ করতে। ঝটফট বলে ফেলো, কি বলবে? তারা দিল জুলিয়াস। সেদিন নকারের মৃত্যুর তদন্ত হলো। তোমার থাকা উচিত ছিল সেখানে। সে যাক, জুরি একচটিয়াভাবে রায় দিয়েছে তোমার দোষ নেই। আত্মরক্ষার জন্যেই ওটা ঘটেছে। অন্য কোনো রায় হলেই বরং অবাক হতো জুলিয়াস। ডিগবিকে পছন্দ করে না বটে জুলিয়াস, তবে এটা ঠিক যে লোকটা নিরপেক্ষ, কোনো প্যাচ নেই ওর মনে। সে বলল, ধন্যবাদ ডিগবি, ঘটনায় আমি নিজেও দুঃখিত। এড়িয়ে যেতে পারলে। অন্য একটা ব্যাপারে এসেছি আমি। এই রোববারে তোমার বোনের বিয়ে হচ্ছে ক্রেস্ট লাইন চার্চে, সানডে সার্ভিসের পর। এই রকমই একটা কথা কানে এসেছে আমার। তোমাকে কে বলল? এসব কথা বাতাসে ছড়ায়। কার সাথে ওর বিয়ে হচ্ছে তাও শুনেছ? হ্যাঁ, এডমন্ড ফিনলের সাথে। চোখ ছোট করে জুলিয়াসের দিকে চাইল শেরিফ। আমার ধারণা ছিল এ বিয়েতে আপত্তি থাকবে তোমার। কাজ ঝাঁকালো জুলিয়াস। আপত্তি থাকলেও আমার করার কিছুই নেই। নিজের পছন্দ মতো বিয়ে করছে পেপি। মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী। ও সুখী হলেই আমিও খুশি। তাহলে বিয়েতে যাচ্ছ না তুমি? যাব না কেন, বোনের বিয়েতে নিশ্চয় যাব। তোমার কথা শুনে মনে হচ্ছে স্বাভাবিকভাবেই এটা গ্রহণ করেছ তুমি। কিন্তু মনে রেখো, বিয়েতে তুমি যদি কোনো গোলমাল পাকাবার চেষ্টা করো তবে আমি নিজে তোমাকে সাহায্য করার ব্যবস্থা করব। মেডককে আমি এই কথাই বলেছি। মেডক কি মনে করে বিয়েতে গোলমাল বাঁধাবো আমি? বলা কি যায়। চেষ্টা করে একটু হাসলো জুলিয়াস। না, পেপির বিয়েতে কোনো ঝামেলা করব না আমি। তুমি দেখে নিও ভিড়ের মধ্যে আমিও যে আছি টেরই পাবে না তুমি। আরও 2-1 কথার পরে বিদায় নিল ডিগবি। রোববার সকালে অন্ধকার থাকতেই রওনা হয়ে গেল ওরা। দেখা গেল বিয়েতে মারিয়ারই উৎসাহ সবচেয়ে বেশি। এডমন্ড ফিনলে সম্পর্কে প্রশংসা শুনে কিছুটা নিশ্চিন্ত হলেও জুলিয়াসের ব্যাপারে উদ্বিগ্ন সে। তবে বিয়ে সবসময়ই মারিয়ার কাছে একটা বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান। নডি ওর অবস্থা দেখে হেসে ওকে একটা বাড়তি রুমাল সাথে নিতে বলল। না, কাঁদবো না আমি, বলল মারিয়া। হয়তো একটু ভেজা ভেজা হয়ে উঠবে চোখ, কিন্তু সেটা তোমারই দোষ। মেয়েরা বিয়েতে একটু কাঁদে কারণ নিজের বিয়ের চিঠি মনে পড়ে যায়। অনুশোচনা হয় বলে কাঁদে না, নিজের বিয়ের দিনটাই কল্পনায় আবার নতুন করে উপভোগ করে। দোয়া করি যেন পেপি বিয়ে করে আমার মতো সুখী হয়। তুমি কবে বিয়ে করছো জুলিয়াস? হেসে উঠল সে। মেয়েটা রাজি আছে কিনা জিজ্ঞেস করে দেখা হয়নি। কাকে? লোলাকে? চমকে উঠল জুলিয়াস। তার মনের কথা মারিয়া টের পেল কি করে? সে ভাবতেও পারেনি তার আর লোলার ব্যাপারটাকেও আঁচ করতে পারে। নডিও অবাক হয়েছে। লোলা, ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে? আমি কিন্তু মোটেও টের পাইনি। সন্তুষ্টি ফুটে উঠল মারিয়ার মুখে। একটু খেয়াল করলেই বুঝতে পারতে, বলল সে। লোলার প্রসঙ্গ উঠলেই ওর চেহারা কেমন উজ্জ্বল হয়ে ওঠে, গলার স্বর নরম হয়ে যায়। এসব লক্ষ্য করনি? মেয়েটাকে কিন্তু আমার খুব ভালো লাগে। জুলিয়াসের সাথে চমৎকার মানাবে ওকে। আপাতত এ নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি, বলে উঠল জুলিয়াস। মারিয়ার মন্তব্যে মনে মনে খুশি হয়েছে সে। 10টার দিকে ক্রেস্ট লাইনে পৌঁছে গেল ওরা। চার্চে ভিড় হয়েছে অনেক। কয়েকটা রিজার্ভ করা আসন ছাড়া সব ভর্তি হয়ে গেছে। যারা পরে এসেছে তারা দেয়াল ঘেঁষে দাঁড়িয়েছে। সার্কিট প্রাচীরের সার্ভিসে এমনিতেই বেশি লোক হয়, তার উপর আজ সার্ভিসের পরেই বিয়ে আছে।
ক্রেস্ট লাইনের সব লোক তো এসেছেই, পুরো পার্কের লোকই আজ এখানে এসে হাজির হয়েছে। পিছনের দিকে রকিং এসের 5 জন লোক দেখা যাচ্ছে। হিউ, হোয়েল, ফক্সি, চাক আর হরেশ একসাথেই বসেছে। মাডি ওদের সাথে নেই। সম্ভবত ওকে রকিং এসের পাহারায় রেখে আসা হয়েছে। জিনাও এসেছে তার বাপ মার সাথে। জুলিয়াসকে দেখেই ইচ্ছে করেই মুখ ঘুরিয়ে রইল সে। অন্যধারে লোলাকে দেখতে পেল। ওকে দেখে সামান্য মাথা দুলিয়ে হাসল সে। সার্ভিস শুরু হবার অল্প আগেই পেপি আর এড ঢুকলো। ওদের পিছন পিছন এলো জার্ভিস আর মেরক। মৃদু গুঞ্জন উঠল চার্চের ভিতর। গুঞ্জনের কারণ বুঝে নিতে কারো অসুবিধা হলো না। অপূর্ব সুন্দরী দেখাচ্ছে পেপিকে। ওর সুন্দর মিষ্টি হাসি থেকে যেন একটা স্বর্গীয় আভা ফুটে বেরোচ্ছে। সাদা শার্ট আর ব্রাউন রঙের একটা নতুন স্যুট পরেছে এড। নির্ভীক, আত্মবিশ্বাসী আর পেপিকে পাশে পেয়েই যেন একটু গর্বিত দেখাচ্ছে ওকে। ওরা 4 জন সামনে রিজার্ভ করা সিটে গিয়ে বসলো। অনেকক্ষণ ধরে চলল সার্ভিস। এত চোতা পেয়ে উদ্বুদ্ধ হয়েই সার্কিট প্রিচার লম্বা বক্তৃতা দিলেন। সার্ভিসের শেষেই বিয়ের অনুষ্ঠান। এক পাশে জার্ভিস আর অন্য পাশে মেডকের মাঝে প্রিচারের সামনে দাঁড়িয়ে এড আর পেপির বিয়ে হলো। দুজনেই স্পষ্ট গলায় জানালো বিয়েতে তারা রাজি। অনুষ্ঠানের শেষে চার্চের অর্ধেক লোকই চেকে ধরল ওদের। বাইরে রাস্তায় কেউ একজন আনন্দে চিৎকার করে পিস্তল ছুড়ল। নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছে সবাই। দূরে দাঁড়িয়ে দেখছে জুলিয়াস। রকিং এসের সেই 5 জন এখন পিছনের দরজার কাছে দাঁড়িয়ে। কোনো উত্তেজনা নেই চার্চে। সবারই হাসি হাসি মুখ। কথাবার্তার গুঞ্জন ছাপিয়ে বারবার হাসির শব্দ ভেসে আসছে। এর মধ্যে থেকে লোলা যে কখন চার্চ ছেড়ে বেরিয়ে গেছে খেয়াল করেনি জুলিয়াস। নিশ্চয় মাকে সাহায্য করতে রেস্টুরেন্টে ফিরে গেছে। কলিন আর হিল্ডার সাথে জিনাও চলে গেছে। লোকজন চারপাশ থেকে ভিড় করে থাকলেও তারই ফাঁকে জুলিয়াসকে ঠিকই লক্ষ্য করেছে পেপি। হাতের ইশারায় ওকে কাছে ডাকলো সে। লোকজনের ভিতর দিয়ে এগিয়ে ওদের কাছে গিয়ে এদের সাথে হাত মেলালো সে।